আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের জীবাশ্ম যে অধ্যায়টা ছিল খনিজ সম্পদের মধ্যেকার, তার গুরুত্বপূর্ণ অংশের প্রথমটা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। এটা একটা সমগোত্রীয় শ্রেণী এবং বলতে পারো বিক্রিয়ার মজাগুলা বা বিক্রিয়াগুলা তোমরা বেসিক্যালি এখান থেকে দেখা শুরু করবা। তার আগে নামকরণ টামকরণের পার্ট আছে। আশা করি এই এক লেকচারের ভিতরে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন রিলেটেড যত যাবতীয় যা যা জিনিস জানা লাগবে তা কমপ্লিট করে ফেলবো। এখন তার আগে প্রিলিমিনারি একটা কথা বলি। নামকরণ আমরা শিখবো, দ্যাটস টোটালি মানে অবশ্যই একটা ইম্পর্টেন্ট বাট একটা ডিফারেন্ট পার্ট। নামকরণটা আমাদেরকে শিখতে হবে। বাট তুমি যখন একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে পড়তেছো, লাইক হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে পড়তেছো, তখন তুমি সেটা সম্পর্কে চারটা জিনিস পড়বা। কি কি বলো ভাইয়া? চারটা জিনিস। কি কি না, আমি কি কি বলবো আর কি। কয়টা জিনিস বলো? চারটা। হ্যাঁ। সো শুরুর ভিতরকার যে অংশটা প্রথমেই যেটা পড়বো আমরা সেটা সম্পর্কে, সেটা হচ্ছে তার ভৌত ধর্ম, যে সে ফিজিক্যাল অবস্থায় কি ভৌত ধর্ম। আচ্ছা, তার রাসায়নিক ধর্ম, যে সে আসলে বিক্রিয়া করে, করলেও কোন ধরনের বিক্রিয়া করে নাকি করে না, কেন করে না, রাসায়নিক ধর্ম। ওকে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাধারণ প্রস্তুতি বা জেনারেল প্রিপারেশন। সাধারণ প্রস্তুতি মানে কোন কোন বিক্রিয়ার মাধ্যমে ওকে প্রস্তুত করা যায়, সাধারণ প্রস্তুতি বা জেনারেল প্রিপারেশন। এবং লাস্ট অফ অন বা ফোর্থ যে ব্যাপারটা, সে ফোর্থ বিষয়টা হচ্ছে, ফোর্থ যে বিষয়টা 3টার পরে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাধারণ বিক্রিয়া, মানে ও কোন কোন বিক্রিয়াগুলা দেয়, সাধারণ বিক্রিয়া। সো দেখো চারটা জিনিস কি বুঝছো আমি কি কি বললাম? এক, ভৌত ধর্ম। দুই, রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম মানে হচ্ছে তার ফিজিক্যাল স্টেট কেমন, মানে সে গ্যাসীয় থাকে, তরল থাকে, নাকি হচ্ছে যেমন কঠিন থাকে, বা কত থেকে কত কিরকম থাকে এমন। রাসায়নিক ধর্ম, বিক্রিয়া করে নাকি করে না, করলে কেমন বিক্রিয়া করে, না করলে কেন করে না এমন। সাধারণ প্রস্তুতি, কোন কোন বিক্রিয়ার মাধ্যমে ওকে তৈরি করা যায়। সাধারণ বিক্রিয়া, কোন কোন বিক্রিয়া সে নিজে দেয়। এই কয়টা জিনিস আমরা পড়বো যে কোনোটার সাথে, এটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, হ্যান ত্যান সবার সাথে। তো আমরা এরকমভাবে যেহেতু একটা একটা করে সমগোত্রীয় শ্রেণী পড়বো, সো আমি তোমাকে প্রথমেই এই প্রথম সমগোত্রীয় শ্রেণীর ভিতরে আশা করি এই জিনিসটা বলে বুঝিয়ে দিলাম। ওকে, সো চলো নামেই বুঝতে পারছি আমাদের অ্যালকেন। তো আমরা নামকরণের পার্টটা দেখবো একটু। তার আগে অ্যালকেন সম্পর্কে টুকটাক কথাবার্তা জেনে ফেলি। যে সকল হাইড্রোকার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকে, সেটাই হবে হচ্ছে আমাদের অ্যালকেন। এবং তারা হচ্ছে মুক্ত শিকল টাইপের যৌগ থাকবে, অর্থাৎ শেষের প্রান্ত কার্বন এবং শুরুর কার্বন যুক্ত থাকবে না। ওকে, অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এ শ্রেণীর প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন। প্রথম সদস্য বলে সাধারণ সংকেত n এর মান হচ্ছে 1। তো সাধারণ সংকেতের ভিতরে বসিয়ে দিলে CH4 পাওয়া যাবে, যেটা হচ্ছে আমাদের মিথেন, CH4। এই যে মিথেন। আচ্ছা, ইথেনের সংকেত হচ্ছে পরেরটা, বসিয়ে দাও। CnH2n+2 পেয়ে যাবা ইথেনের সংকেত। তারপর এরকমভাবে তুমি যেতে থাকবা। ওকে, এখন রাসায়নিকভাবে এটা অনেকটা নিষ্ক্রিয়, মানে রাসায়নিক বিক্রিয়া খুব কম দেয়। দ্যাটস ওয়াই এদেরকে কি বলা হয়, আসলে প্যারাফিন বলা হয়। এদের নামটা কি বলে দেখো, প্যারাফিন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা খ নাম্বার কোয়েশ্চিন। অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়, বা প্যারাফিন কাকে বলা হয়। ঠিক আছে, অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় সেটা আমরা সলভের সময় করবো আশা করি। বাট এখনো তুমি জেনে রাখো যে এখানে আসলে সবগুলা কার্বন কার্বন সকল বন্ধন, মানে একক বন্ধন দ্বারা সম্পৃক্ত, সিগমা বন্ধন দ্বারা সবার সাথে যুক্ত থাকে। সো এই জন্য এখানে কোনো প্রকার বিক্রিয়া সাধারণত সে করতে চায় না সেজন্য। ওকে, প্যারাফিন শব্দের অর্থ কি? আসক্তিহীন। দেখো মিথেন কিরকম ভাবে গঠিত হয়, এই যে এরকম ভাবে, যে এই যে ধরো একটা কার্বন, এই যে আমার হচ্ছে হাইড্রোজেন ভ্যা, হাইড্রোজেন, হাইড্রোজেন, মিথেন পরমাণুটা থাকে হচ্ছে আসলে এমন হাইড্রোজেন। হ্যাঁ, এই যে এরকম ভাবে থাকে, এরকম ভাবে থাকে। এটা হচ্ছে আমাদের সেই মিথেন, CH4, CH4 মিথেন। ওকে, কার্বন পরমাণু, হাইড্রোজেন, এমন। আচ্ছা, সো মিথেন এবং ইথেন এরকম এই দুইটাকে দেখানো আছে। সো আশা করি এটা বুঝছো, এটা খুব বেসিক একটা ডায়াগ্রাম। কার্বনের সাথে হাইড্রোজেনটা। চলে আসো অ্যালকেনের নামকরণ। এটা নট অনলি অ্যালকেন, আমি সবগুলারই একটু টুকটাক নামকরণের কথা বলে দিচ্ছি। তো নামকরণের ক্ষেত্রে আমাদের মেইনলি আমরা যে রুলসটা ফলো করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ম। এবং ইন্টারন্যাশনাল নিয়মটা কে দিয়েছে আমাদের? ইউপ্যাক, একটা সংস্থা। এটা কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সংস্থা থেকে আমাদের রসায়নের যাবতীয় জিনিসপাতি ইন্টারন্যাশনালি কি হয়, নিয়ন্ত্রিত হয়। সো অ্যালকেনের নামকরণের কাহিনীটা আমি চলো একটু বুঝিয়ে দিই। অ্যালকেন না, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল যাবতীয় আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের কার্বন সংখ্যার বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। যদি কার্বন সংখ্যা আমার C1 হয়, তাহলে এই শব্দটাকে কি বলি আমরা? মিথ। আচ্ছা, C2 হলে কি বলবো রে এটাকে? ইথ। C3 হলে প্রোপ। C4 বিউট। C5 হলে পেন্ট।
C6 হলে হেক্স, C7 হলে হেপ্ট, মেন শব্দগুলো আমি বোঝাচ্ছি। C8 হলে অক্ট, কার্বনের সংখ্যাটা অক্ট। C9 হলে নন, C10 হলে ডেক। এতদূর পর্যন্ত আমাদের করলেই হবে আশা করি, ডেক। আচ্ছা, এখন ইন কেস অফ অ্যালকেন, অ্যালকেন, সো অ্যালকেনের সময় এটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? অ্যালকেনের সময় এই জিনিসটা প্রোপ থেকে হয়ে যাবে কি প্রোপেন, প্রোপেন। সাধারণ সংকেতটা কি বলো? CnH2n+2। সো তাহলে প্রোপেন যদি আমি লিখি, সি কত 3, তাহলে কার্বন 3, এইচ কত 8, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি কি হবে বলো তো ভাইয়া? CH3 CH2 CH3, এই যে প্রোপেন। বোঝা যাচ্ছে জিনিসটা? বুঝতেছো না? এমন এরকম ভাবে যে কোনো একটা বসিয়ে দিলে পারবা না। তাহলে হেক্স 6 কার্বন যুক্ত কি হবে? হেক্সেন। তাহলে এটা সংকেত কি হবে? C6H14। পারবো না? আশা করি পারবো। এরপরে চলে আসো, যদি আমাদেরকে এখানে এটাকে বলতে হচ্ছে অ্যালকেন না অ্যালকিন, সাপোজ অ্যালকিন, অ্যালকিন। আচ্ছা, যদি আমাদেরকে বলতে হচ্ছে এটা অ্যালকিন, ধরে নাও এটা হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যালকিন যদি হতো তাহলে এটার নাম আমরা কি বলতাম? এটা আমরা অন্য একটাতে দেখি, ধরো সাপোজ বিউট, বিউটেরটাতে আমরা কি বলতাম এটাকে? বিউটিন। কি বলবো এটাকে বলো? বিউটিন। নামটা বলি আগে ভাইয়া, বিউটিন। আচ্ছা, আমি যা লিখতেছি তা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ভাইয়া? বিউটিন, হ্যাঁ ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, কি নাম বলবো এটাকে আমরা? বিউটিন। সো এই বিউটিনের সাধারণ সংকেত যদি তোমাকে এখন আমি বলি, তাহলে তুমি কি বসাবা? অ্যালকিন। এই যে ইন, এই যে মেন শব্দ তার সাথে ওই যে ইন বা এন বা আইন এটা যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বিউটিনের সংকেতটা আমরা কি বলবো? C4, যেহেতু এইচ কত ডিরেক্ট 8 হবে না, H8, CnH2n, যেহেতু এটা আমরা পড়ছিলাম না, CnH2n শুধু। ওকে, সো বিউটিন। এখন এই বিউটিনটার মধ্যে কার্বন কার্বন একটাতে ডাবল বন্ড হবে, এরকমটা তুমি বসালা, বাকি কার্বন আরেকটা বসিয়ে দিলা, বাকি কার্বন আরেকটা বসিয়ে দিলা। তুমি যদি ডাবল বন্ডটাকে এখানে চাও কোনো সমস্যা নেই, হবে একটা ডাবল বন্ড দিতে হবে। তাহলে এই কার্বনের বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, তাহলে এই কার্বনের আর 3টা থাকে, সো আমরা CH3 দিলাম। এর কার্বনের একটা থাকে, এটা দিয়ে দাও। এই কার্বনের একটা থাকে, এই কার্বনের কয়টা থাকে? আর 3টা হাইড্রোজেন থাকে। দেখো কয়টা হয়েছে? 3 3 6 আর 2 8 হয়ে গেছে বিউটিন। এভাবে যদি তোমাকে এখানে অক্ট থাকতো, তো অক্টিন, এটা আসলে বিউটিন 2, মানে ডাবল বন্ডটা কোন কার্বনে আছে এটাও বুঝিয়ে দিতে হয় আসলে, ঠিক আছে? সো অত ডিটেলসে আর কি এ বয়সে তোমার লাগবে না, তুমি আর কি একেবারে শুরুরগুলা প্রিলিমিনারিগুলো শিখো ভাই। ওকে, এরপরে যদি চলে আসি আমি অ্যালকাইনের জন্য, অ্যালকাইন। হ্যাঁ, সো অ্যালকাইনের জন্য এই কাহিনীটা কেমন ভাই বলো তো একটু? অ্যালকাইনের জন্য যদি আমি হচ্ছে হেক্স এখানে আসি, আসলে ধরো হেক্স এখানে আসি যদি, তাহলে আমি এটার নামটা কি বলতে পারি ভাইয়া? হেক্সাইন, তাই না? নামটা বলতে পারবো হচ্ছে হেক্সাইন, হেক্সাইন। তাহলে এটা সাধারণ সংকেতটা কেমন? CnH2n-2, CnH2n-2, হেক্সাইন। ওকে, CnH2n-2। সো যদি আমি এটাকে এমন করি, CnH2n-2, এটাকে যদি আমরা নিয়ে আসি এবার C6, এইচ কত হবে বলো? H12, 12 থেকে 2 বাদ মানে হচ্ছে 10। তো আমি যদি এটাকে লিখি, কার্বন কার্বন একটাতে কত বন্ড দিব? ট্রিপল বন্ড দিব, দিলাম। বাকি কার্বনগুলোর ভিতরে কি হবে ভাই? সিঙ্গেল বন্ড হবে। 6টা কার্বন হয়েছে, 3 3 6। এই কার্বনের বাকি যোজ্যতাগুলো কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ? এই কার্বনের তো 4টা যোজ্যতায় পূর্ণ হয়ে গেছে। এই কার্বনের দেখো তো, এই যে 3টা রেখে 4টা। এই কার্বনের কয়টা যোজ্যতা লাগবে? 2টা, দিয়ে দাও। এই কার্বনের কয়টা লাগবে? 2টা, দিয়ে দাও। এই কার্বনের কয়টা লাগবে? 2টা। এই কার্বনের কয়টা লাগবে? 3টা। সো দেখো তো, 6 3 9 আর 1 10 হয়ে গেছে না আমার সংকেতটা? এটার নাম আমরা কি বলবো তাহলে? হেক্সাইন, হেক্সাইন 1, হেক্সাইন 1, 1 নাম্বার কার্বনে যেহেতু ট্রিপল বন্ড আছে, এই যে নাম। এবার যদি অ্যালকোহল হতো, 1 কার্বন যুক্ত অ্যালকোহল মিথানল, 5 কার্বন যুক্ত অ্যালকোহল পেন্টানল, 10 কার্বন যুক্ত অ্যালকোহল ডেকানল। যদি অ্যালডিহাইড হতো, তাহলে ন্যাল হইতো, মিথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল। যদি কিটোন হইতো তাহলে ওন হইতো। শব্দের উচ্চারণটা কেমন হইতো? ওন, প্রোপানন, বিউটানন, পেন্টানন। ওকে, যদি অ্যাসিড হইতো মিথানোইক অ্যাসিড, তাহলে ওইক প্লাস অ্যাসিড হবে, এরকমভাবে এটা যাবে, ঠিক আছে? সো ওটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখি, একবারই তো সবগুলো দেখার দরকার নাই। তাহলে বলো অ্যালকেনের নামকরণ, অ্যালকিন অ্যালকাইনের গুলো অ্যাটলিস্ট আমাদের কিছুটা হলেও পারা যাবে না?
আশা করি ইনশাল্লাহ পারা যাবে। ওকে, সো চলো তাহলে আমরা বাকি শুরু করি। এই যে এমন, সো এই যে নামকরণের ক্ষেত্রে ইউপ্যাক পদ্ধতিতে আমরা নামকরণগুলো শিখবো। এটা আমরা বলেছি যে 4 কার্বন 3 কার্বন যুক্ত তাহলে কি প্রোপেন, 4 কার্বন যুক্ত কি হবে বিউটেন, 5 কার্বন যুক্ত কি হবে পেন্টেন, এমন। ওকে, এরপরে আসো অ্যালকাইল মূলক। হ্যাঁ, সো অ্যালকাইল মূলক জিনিসটা কি, এটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর দ্বারা। আরকে এই যে এরকম ভাবে আর লেখা হয়, হ্যাঁ, একটা হাত ফাঁকা রাখা হয়। আর দিয়ে আসলে কি বোঝায়, এটাকে বোঝায় হচ্ছে অ্যালকাইল, মানে একটা অ্যালকেন থেকে হতে পারে সেটা মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন, যেটাই হোক না কেন, একটা হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে দেখো যদি একটা মিথেন থাকে CH4, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটা কি হবে CH3 হবে, এবং এই কার্বনের একটা হাত থাকবে। এই জিনিসটাকেই বলতেছি আমরা অ্যালকাইল গ্রুপ, এবং এটা যেখান থেকে গেছে সেখান থেকেই তার আইল নামটা চলে আসবে। সো মিথেন থেকে গেছে, দ্যাটস এটার নাম আমরা কি বলবো মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ। সেই আর দিয়ে আমরা যে কোনো অ্যালকাইল গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারি, হতে পারে মিথাইল, হতে পারে ইথাইল, বিউটাইল, প্রোপাইল, পেন্টাইল, যে কোনোটাই হতে পারে। যেমন ধরো আমি যদি বলি প্রোপেনটা কেমন হইতো বলো তো, C3H8 হইতো না? সো আমি যদি এটাকে এমন লিখি C3H7, একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে একটা হাত ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এটার নাম আমরা কি হয়ে যাবে, প্রোপেন থেকে আসছে প্রোপাইল গ্রুপ। এটাই হচ্ছে অ্যালকাইল গ্রুপের কথাবার্তা লেখা, এখানে অ্যালকাইল গ্রুপের মহত্ব এখানে দেওয়া। পারা যাবে না? এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি কি হবে বলো তো, CH2 CH2 CH3, এটাই তো সেই অ্যালকাইল গ্রুপটা। এই যে একটা হাত এক্সট্রা চলে আসছে, দ্যাটস ওয়াই এরকম। বুঝছো কি না জিনিসটা? ভাই পারবো না আমরা? ওকে, আশা করি পারবো। ঠিক আছে, এরপরে যে আসো বিউটেন থেকে বিউটাইল একটা চলে যাবে। বিউটেনের সাধারণ সংকেতটা কত বলো, C4H কত হবে তাহলে 10 হবে, তাহলে নিশ্চয়ই বিউটাইল যদি লিখতে বলে তাহলে কত হবে C4H কত 9, এমন হবে না? এখন আমি তোমাকে বলবো এখন থেকে তুমি আর সংকেত টঙ্কেত এই যে এরকম ভাবে লিখবা না, প্রফেশনালিজম দেখাবা, বড় বড় একটা ভাব দেখাবা। এখন থেকে তুমি ডিরেক্ট এই যে এরকম ভাবে লিখবা CH2 CH3, সরি CH2 CH2 CH3, এটা হচ্ছে ভাই বিউটাইলের সংকেত। অ্যান্ড ইয়েস ইউ আর রাইট, এটাই বিউটাইলের সংকেত। দেখো ভালো করে গুনে টুনে দেখবা, আশা করি পেরে যাবা। 6 আর 3 9, এমন। ঠিক আছে, পেন্টেন থেকে গেলে পেন্টাইল, পেন্টাইলের সংকেত বলো তো তাহলে পেন্টাইলের। আচ্ছা আগে পেন্টেনের সংকেতটা বলো, আগে পেন্টেন CH3 CH2 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 CH3, এই যে ভাই পেন্টেনের সংকেত হয়ে গেছে। 5 কার্বনযুক্ত একটা অ্যালকেন, সকল কার্বনে একক বন্ধন, 5 কার্বনযুক্ত একটা অ্যালকেন, পেন্টেনের সংকেত হয়ে গেছে। এবার আসো CH3 CH2 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 CH2, এই যে আরেকটা বন্ধন। আর আমি এগুলা কার্বনের ভিতরে কিন্তু বন্ড দিইনি, এখানে একটা দিয়ে দিছি। এটা ডাজন্ট মিন তুমি দিতে পারো, দিলে আরো ভালো লাগবে, আরো ভালো বুঝবা। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমি এখানে তো প্রত্যেকটাতে তো সামনের দিকে দিয়েছিলাম, এটাতে এদিকে দিলাম, কোনো সমস্যা হবে না। এটাও কিন্তু আমাদের কি একটা পেন্টাইল গ্রুপ, এই যে পেন্টাইল, এই যে পেন্টাইল, বুঝা গেছে কি কথাটা? এটাই হচ্ছে সেই পেন্টাইলটা। ক্লিয়ার ভাইয়া? ওকে, আশা করি বুঝছো। সো এই যে দেখো, দেখে নাও একটা ছক দেওয়া আছে, মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এগুলা তো আশা করি এখন তুমি নিজেই লিখতে পারবা, পারবা না? ওকে, আশা করি পারবা। এই যে যে ডেকেনটা লিখছি, এটাকে এত বড় করে না লিখে আমি এটাকে কি এমন লিখতে পারতাম না ভাইয়া? CH3, তুমি কি এরকম লেখা কখনো দেখছো না? CH2, এই CH2টা কয়বার আছে বলো তো? 8 বার আছে, 8 বার দিয়ে দিলাম, আবার একটা CH3 দিয়ে দিলাম। দেখো তো ভাইয়া, এই জিনিসটাই কি আমার একটা ডেকেনকে রিপ্রেজেন্ট করে না? অবভিয়াসলি করে। করে কি করে না তুমি বলো, করে কি না? এই যে একটা কার্বন, দুইটা কার্বন, আর এখানে কয়টা? 8টা কার্বন, 8টা CH2 গ্রুপ আছে। এই যে এখান থেকে কাউন্ট করে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা CH2 গ্রুপ আছে। CH3 গ্রুপ শেষে আর শুরুতে দুইটা, একটা একটা করে, আর বাকি 8টা। সো এটাকেও কি আমরা ডেকেন লিখতে পারি না? আরামসে লিখতে পারি। বুঝছো? একটু মজা নিয়ে শিখো, এগুলো কঠিন বিন্দু মাত্র না, খুবই ভালো পরিমাণে শেখা যাবে এবং অনেক কিছু শিখতে পারবো এখান থেকে। এবং এখান থেকে যদি একবার বেসিকটা ক্রিয়েট করতে পারিস ভাই, বিশ্বাস কর, এইচএসসিতে আরামসে হচ্ছে আমরা বোর্ড পরীক্ষা তো কমপ্লিট করবোই, ইভেন প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষাতে তোমার আলাদা একটা সাহস থাকবে, কজ তোমার কাছে অর্গানিক আছে। অর্গানিক হচ্ছে একটা অ্যাডমিশনে ক্র্যাক করার উত্তম হাতিয়ার, বোনাস একটা পয়েন্ট, বুঝছো? কারণ আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ মানুষজন আসলে অর্গানিক স্কিপ করে অ্যাডমিশনও পার করে ভার্সিটিতে যে অর্গানিক শিখে, এরকম অবস্থা। বাট আলটিমেটলি সত্য কথা হচ্ছে শিখাই লাগবে, বুঝছো? ভার্সিটিটা তো আর ক্র্যাক মানে পার করা যাবে না, ওখানে হলেও শিখা লাগে। সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে পড়বা আর ফার্স্ট ইয়ারে অর্গানিকের বেসিক কোর্স না, এমনটা থাকাই সম্ভব না, থাকবেই। সো তোমাকে আলটিমেটলি কোথাও না কোথাও যে খাটনি করে শিখাই লাগবে। এখন থেকে শুরু করো, খাটনিটা খুব স্মুথ হবে, আরামসে বুঝতে পারবা। ওকে, আসো তারপরটা শুরু করি। অ্যালকেন প্রস্তুতি। এই যে দেখো, আমরা তাদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সম্পর্কে টুকটাক কথাবার্তা বলছি, সম্পূর্ণটা বলিনি। এখানে হচ্ছে স্লাইড রিঅ্যারেঞ্জটা এরকম ভাবে করা আছে, প্যারা নাই, আমি বলে দিব, এটা সমস্যা নাই। একেবারে ধর্মটা একেবারে শেষে, এই যে দেখো অ্যালকেনের ধর্ম, এটা আমরা পড়বো, এই যে ভৌত ধর্ম, হ্যাঁ ওটা পরে পড়তেছি। চলে আসো আগে এদের সাধারণ প্রস্তুতিটা পড়ে ফেলি। সাধারণ প্রস্তুতির ভিতরে খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিক্রিয়া আছে। চলো ওই দুইটা বিক্রিয়া আগে ভালো করে শিখি, তারপরে এই বাচ্চা পোলাপেন বিক্রিয়াগুলো শিখবো। ঠিক আছে, চলে আসো। প্রথম বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন।
ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। একটা বিক্রিয়া যখন আমরা পড়ি তখন বিক্রিয়ায় আমরা তিনটা জিনিস পড়বো। আবার একটা বিক্রিয়া যখন পড়ি তখন আমরা কি পড়বো? একটা বিক্রিয়া তিনটা জিনিস পড়বো। এক, বিক্রিয়ক কারা, বিক্রিয়ক কারা। দুই, উৎপাদ কারা, উৎপাদ কারা। তিন, কোন শর্তে কেমন আচরণ করে, বিক্রিয়াটা কোন শর্তে কেমন আচরণ করে। এই তিনটা জিনিস আমরা একটা বিক্রিয়া সম্পর্কে খুব ভালো মতন পড়বো। এবং যখন তুমি একটা বিক্রিয়া পড়বা তখন প্লিজ কিপ ইন মাইন্ড, সুন্দর করে একেবারে এটা তোমার খাতায় নোট আকারে লিখবা যে ওই বিক্রিয়াটাকে বাংলাতে তুমি ডিকোড করতে পারছো কিনা এবং রসায়নে ডিকোড করতে পারছো কিনা, এই দুইটা কাজ করবা। ওই বিক্রিয়াটা নাম শুনলাম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, আর একটা নাম বলি আমি ডুমা বিক্রিয়া। এর আলাদা নাম কি আর একটা বললাম? ডুমা বিক্রিয়া। ডুমা বিক্রিয়া, বুঝছেন ভাইয়া? সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার আলাদা একটা নাম কি আছে বললাম? ডুমা বিক্রিয়া। সো তোমাকে ডুমা বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলতেছে। এই বিক্রিয়াটা তুমি প্রথমে বাংলায় ডিকোড করবা, মানে ওই বিক্রিয়া শুনলেই যেন তুমি বাংলাতে ওই বিক্রিয়া সম্পর্কে কয়েকটা কথা বলতে পারো, তারপরে সেটাকে কেমিস্ট্রিতে ডিকোড করতে পারতেছো কিনা। যদি পারো, তোমাকে অর্গানিকে বিক্রিয়া দিয়ে কোথাও আটকাতে পারবে না ভাই। এই বিক্রিয়াগুলোকে নিয়ে এরকমভাবে একটু খেলতে হয়, আর কিচ্ছু না। তাহলে মানে বিক্রিয়া দেখা মাত্র তুমি উত্তর করতে পারবা। এবং অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়ে ফেললে রসায়ন থেকে মানে অর্গানিক কেমিস্ট্রির এই পার্টটা থেকে তোমার এসএসসি পর্যায়ে যে কোনো বিক্রিয়া দেখতে কেন তুমি ওটার পসিবল উত্তর আর কি একেবারে হুবহু না বলতে পারলেও পসিবল উত্তর ইজিলি আন্দাজ করতে পারবা, বুঝছো? তো চলে আসো, প্রথমে ওই জন্য আমাদেরকে টুকটাক একটু ভালো করে পড়ে নিতে হয়। ওকে, আমি তোমাকে বাংলা ডিকোডটা বলি। বাংলা ডিকোডটা এখানে লেখা আছে, তারপরে এই পার্টটুকু হচ্ছে কেমিস্ট্রির ডিকোড করা। হ্যাঁ, ওটা আমি নিজেই বলতেছি তোমাকে, তারপরে তুমি নিজেও শিখে ফেলবা। বাংলা ডিকোডটা হচ্ছে একটা একটা জৈব অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিডের সোডা লাইমের সাথে, সোডিয়াম লবণের সাথে, আমি আবার বলি, একটা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় একটা কার্বন হ্রাস পেয়ে বাকি অংশ থেকে একটা অ্যালকেন তৈরি হয় বা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ডুমা বিক্রিয়া। এটা হচ্ছে তার বাংলায় ডিকোড করা। এরপরে কেমিস্ট্রিতে ডিকোড করা মানে হচ্ছে তার উদাহরণটা লেখা। চলো আমি সুন্দর করে একটু বলি কি কি বললাম। বললাম হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে, ধাতব বা সোডিয়াম, স্পেসিফিক সোডিয়াম দিলেই ভালো। এখানে অনেক কথাবার্তা দিয়েছে বোধ হয়, আমরা বলতেছি সোডিয়াম জৈব অ্যাসিড। আমি যা যা লিখতেছি বা যা যা লিখাইতেছি এটাকে একটু বেশি ফলো করো। সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায়, কার বিক্রিয়ায় বলো? সোডা লাইমের বিক্রিয়ায় একটা কার্বন হ্রাস পেয়ে একেবারে স্পেসিফিক, একেবারে যেটা যেটা ঘটে সেটাই আমরা বলতেছি। একটি কার্বন হ্রাস পেয়ে বাকি অংশ থেকে অ্যালকেন, এই হচ্ছে কথা, অ্যালকেন উৎপন্ন হয়। এটাই হচ্ছে সেই বিক্রিয়াটা। এখন জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটা আমরা কেমনে পাবো? ওই বিক্রিয়াটা আমি দেখাচ্ছি। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটা পাবো, ধরো একটা জৈব অ্যাসিড CH3COOH, এটা একটা অ্যাসিড না? এই অ্যাসিডের সাথে যদি আমি ক্ষারকে বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাই, তাহলেই কিন্তু আমরা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ পেয়ে যাব। এবং সেটা হচ্ছে কেমন? এই যে এমন CH3COONA, এটা হচ্ছে আমার একটা বিক্রিয়ক, যেটা আমরা এরকমভাবে পাচ্ছি। ডিরেক্ট তুমি এই বিক্রিয়কটা ইউজ করতে পারো, অথবা এখান থেকেও এই বিক্রিয়াটা হয়েও নিয়ে আসতে পারো। ঠিক আছে, এই যে দেখো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ বললাম না? এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এর সাথে সোডা লাইমের বিক্রিয়া। সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, সো আসো তাহলে আমাদের মেইন বিক্রিয়া, যেটা ডিকোড করা বিক্রিয়া, হ্যাঁ, মেইন বিক্রিয়াটা আমাদের কেমন? মেইন বিক্রিয়াটা হচ্ছে আমাদের CH3COONA, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এই যে সোডিয়াম লবণ, প্লাস কি ঘটবে? সোডা লাইম। সোডা লাইম মানে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ভাই সোডা লাইম। ওকে, আচ্ছা, সোডা লাইম হইল। এই সোডা লাইমের বিক্রিয়াতে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে হলো আমাদের
চলো আমরা দেখি কি তৈরি হবে। এখানে কাহিনীটা কেমন ঘটে, চলো আমি মেকানিজমটাও তোমাকে ছোট্ট করে দেখিয়ে দিই। কাহিনীটা ঘটে হচ্ছে এরকম যে এই যে এই পার্টটুকু এবং সোডিয়াম অক্সাইডের এই পার্টটুকু মিলে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। কি তৈরি করে বলো? Na2CO3। দেখো দুইটা সোডিয়াম Na2, CO3 কার্বন একটা, অক্সিজেন দুইটা আর একটা CO3 কার্বন, সোডিয়াম কার্বনেট প্লাস এই যে এই অংশটা যুক্ত হয়ে যায়। কোন অংশটা যুক্ত হয়ে যাবে? এই যে হাইড্রোজেন, এই বাবাজি যুক্ত হয়ে যাবে এই যে এটার সাথে। সো ওর সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে এখানে মেইনলি আমাদের তৈরি করে কোন জিনিসটা? CH4। এই যে দেখো তো মিথেন তৈরি হয়ে গেছে না, প্লাস ক্যালসিয়াম অক্সাইডটা যেমন ছিল সেরকম রেখে দাও, অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রাখতে পারো, সেটাকে তোমার ইচ্ছা। ওকে, তো দেখো তো ভাইয়া, এই যে এই জিনিসটাই কি ছিল? তোমার টার্গেটেড জিনিস ছিল না একটা মিথেন তৈরি করা? বুঝছো কি জিনিসটা? এটা হচ্ছে তার বাংলা ডিকোড, এটা হচ্ছে তার রাসায়নিক ডিকোড। তুমি যদি এরকম ভাবে পড়ো, বাংলাটা এবং রসায়নটা দুইটাই যদি তোমার মনে থাকে, তোমাকে এখান থেকে আটকানোর কোনো জায়গা আছে? লিটারালি কোনো জায়গা নেই। ঠিক আছে, চলো এটাকে আমরা তো মিথেন তৈরি করলাম, এটাকে যদি আমি যদি এখানে CH3 CH2 তারপরে COO দিতাম, তাহলে এখান থেকে আমার কি তৈরি হতো? ইথেন তৈরি হতো। এরকম ভাবে যত কার্বন এখান থেকে দিব তার থেকে একটা কার্বন কমে যায়, বাকিটুক দিয়ে একটা হাইড্রোকার্বন তৈরি হবে। এটাই কি বোঝাচ্ছে না এখান থেকে? এটাই বোঝাচ্ছে। সো আশা করি বুঝতে পারছো বিক্রিয়াটা। ওকে, এখন ক্যালসিয়াম অক্সাইড উপস্থিত থাকার জন্যই কিন্তু এটা শুষ্ক কারক হিসেবে কাজ করে, এই কথাবার্তাগুলো তোমার এখানে বলা আছে। ওকে, সো এমনি এটাকে পড়ো, এবং আমি তোমাকে এটার একটা কমন এটা দেখিয়ে দিই। কমন যে বিক্রিয়াটার ধরনটা হবে, কমন বিক্রিয়ার ধরনটা হবে হচ্ছে এমন: RCOONA, ওকে, প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। এখান থেকে মেইনলি আমাদের কি তৈরি করবে বলো তো? যেটা আমরা অলরেডি এখানে দেখিয়েছি, সেম টু সেম ওইরকমভাবেই তৈরি করবে। ওরকমভাবেই তৈরি করবে না? এই যে সোডিয়াম অক্সাইড, এই পার্টটুকু এবং এই পার্টটুকু মিলে তোমার তৈরি করে দিবে হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট প্লাস এই যে তোমার যে পিও হাইড্রোজেন, এই যে পিও হাইড্রোজেন বাবা, এ কোথায় চলে আসবে বলো ভাই? এই যে আর এর সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে তোমাকে তৈরি করে দিবে হচ্ছে RH। RH মানে কি আসলে? তোমার কাঙ্ক্ষিত অ্যালকেন। RH, এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যালকেন, ক্যালসিয়াম অক্সাইডটা থেকে গেল। এটা হচ্ছে এই বিক্রিয়ার আদর্শিক রূপ। এখন তুমি আর এর ভ্যালু যা দিবা সেটারই একটা অ্যালকেন তৈরি হবে। আর যদি তুমি 3 কার্বন দাও তাহলে তৈরি হয়ে যাবে প্রোপেন, 4 কার্বন দিলে বিউটেন, 5 কার্বন দিলে হ্যানত্যান হ্যানত্যান হ্যানত্যান। পারা যাবে? বলো, ক্লিয়ার হচ্ছে জিনিসগুলা? এইভাবে তুমি এই বিক্রিয়াটাকে শিখবা। এটা কি শিখলা? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া। ডুমা বিক্রিয়া থেকে অ্যালকেন তৈরি করার উপায় শিখলা। ওকে, চলো পরেরটাতে যাই। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা আমাদের বইয়ের ভিতরে কম আলোচনা করা আছে, বা আলোচনা করা নাই বলতে পারো, বাট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে উর্জ রিঅ্যাকশন বা উর্জ বিক্রিয়া। উর্জ বিক্রিয়ার বাংলা ডিকোড আর কেমিক্যাল ডিকোডটা চলো দেখে ফেলি তাহলে। উর্জ বিক্রিয়া হচ্ছে, আমি বাংলায় প্রথমে এটাকে লিখে দিচ্ছি, দেখো ভাইয়া, এটা হলো যে শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়াম এর সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় দেখো, শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় কি তৈরি হবে? ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় প্রতিসম অ্যালকেন তৈরি হওয়া। এই জিনিসটাই হচ্ছে আমাদের কি? উর্জ রিঅ্যাকশন বা উর্জ বিক্রিয়া। ওকে, তো এটা আমার বাংলা ডিকোডটা হলো। এটারই আমরা কেমিক্যাল ডিকোডটা করব, যেটা রাসায়নিকভাবে আসলে কি বোঝায়। দেখো, একটা অ্যালকাইল হ্যালাইড আমাদেরকে নিতে হবে। আমরা এখান থেকেই যদি নেই, ধরো CH3 CH2 Cl,
এটা একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল কেন বলছি দেখো, এটা একটা ইথেন থেকে একটা হ্যালোজেন যুক্ত হয়েছে, একটা ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছিল, বলে এটা ইথাইল হয়েছে বা অ্যালকাইল হয়েছে, তার সাথে একটা হ্যালোজেন যুক্ত হয়ে আছে, এই হ্যালোজেনটাকে ক্লোরিন। তাহলে এটুকু যদি ইথাইল হয়, এটাকে যদি ক্লোরিন, তো ইথাইল ক্লোরাইড এটা বলতে পারি। ওকে, এই ইথাইল ক্লোরাইড কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম। সো এই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করতেছে, কার উপস্থিতিতে বিক্রিয়াটা ছিল বলো তো? শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা ছিল। সো উপস্থিতিতে, কার উপস্থিতিতে বিক্রিয়াটা হচ্ছে? শুষ্ক ইথার। শুষ্ক ইথার, ড্রাই ইথার, অবশ্যই ড্রাই হইতে হবে, মাস্ট। হ্যাঁ, সো ড্রাই ইথারের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটে, তাহলে এখানে যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে, এই যে প্রতিসম অ্যালকেন কথা বলা হয়েছে না, এটার একটা তাৎপর্য আছে ভাই। এর নিজের সাথেই যুক্ত হবে, মানে ধরে নাও এ যদি 2 মোল থাকতো, ও ওর সাথেই যুক্ত হচ্ছে, এবং 2 মোলে প্রত্যেকটা জায়গাতে একটা করে ক্লোরিন আছে, ওই ক্লোরিন, দুইটা সোডিয়াম অণুর সাথে যুক্ত হবে। তার মানে আমার সোডিয়াম অণু কয়টা লাগবে বলো? 2টা লাগবে। ইভেন এটাও আমার কত অণু লাগবে তাহলে? 2 অণু লাগবে। সো ও যদি ওর নিজের সাথেই যুক্ত হয়, তাহলে কি আমার জিনিসটা এরকম হয়ে যাবে না অনেকটা? CH3 CH2 CH2 CH3। এটাকেই বলা হচ্ছে প্রতিসম অ্যালকেন। প্রতিসম অ্যালকেন কেন? কারণ নতুন যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনটার এ পাশে এবং এই পাশে এই অ্যালকেনটারই খালি প্রতিচ্ছবি আছে। হ্যাঁ, সো এই জিনিসটা কি ছিল আমার? ইথাইল হ্যালাইড। এখান থেকে যে অ্যালকেনটা পাইলা সেটা আসলে কি? বিউটেন। বিউটেন, বুঝছো জিনিসটা? বিউটেন এমন, বাট স্টিল তো একটা অ্যালকেন পাওয়া গেল। সো অ্যালকেন তৈরি করারই একটা বিক্রিয়া। ওকে, এবং বাকি অংশটা কি হয়ে যাবে? প্লাস হবে হচ্ছে 2টা সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। এখন এই বিক্রিয়ার অনেক অনেক বলতে বেশ কয়েকটা ড্রব্যাক আছে। ড্রব্যাক আছে বলতে, ধরো এটা যদি আমি এখন তাহলে মিথাইল হ্যালাইড দিতাম, ইথেন তৈরি করতো। প্রোপাইল হ্যালাইড দিতাম, হেক্সেন তৈরি করতো। মানে তুমি এখানে জোড় সংখ্যক কার্বন দাও বা বিজোড় সংখ্যক কার্বন দাও, এ পাশে তোমার জোড় সংখ্যক কার্বন যুক্ত একটা কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। এখন কোশ্চেনটা হলো যে ভাই, এখানে কি বিজোড় সংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হওয়া সম্ভব? না, সম্ভব, বাট ওই বিক্রিয়াটা খুব বেশি ইকোনমিক্যাল হয় না। যেমন ধরো আমি যদি দেখাই, আমি সাপোজ তৈরি করতে চাচ্ছি হচ্ছে প্রোপেনকে তৈরি করতে চাচ্ছি, একটা বিজোড় সংখ্যক হাইড্রোকার্বন যুক্ত যৌগ প্রোপেন। ওটা যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, CH3Cl প্লাস সোডিয়াম প্লাস CH3CH2Cl, এই দুইটা যখন বিক্রিয়া করবে, ওই সেম কার উপস্থিতিতে? শুষ্ক ইথার। শুষ্ক ইথার। এখন তখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই এই আর এই বোধহয় খালি যুক্ত হয়ে যায়, CH3-র সাথে এইটুকু যুক্ত হয়ে যাবে। আসলে ঘটনাটা এরকম ঘটে না। ঘটনাটা কি ঘটে জানো ভাইয়া? ঘটনাটা ঘটে হচ্ছে এই রকম, যে যে ও ওর নিজের সাথে একবার যুক্ত হয়, ও ওর নিজের সাথে একবার যুক্ত হয়, তারপরে তারা একে অপরের মধ্যে যুক্ত হয়। তাহলে কয়টা হাইড্রোকার্বন তৈরি হয়? 3টা হাইড্রোকার্বন তৈরি হয়। সো যদি ও ওর সাথেই যুক্ত হয়, তাহলে কি তৈরি হয় বলো তো? CH3 ইথেন তৈরি হলো। ও যদি ওর সাথে যুক্ত হয়, তাহলে কি তৈরি হয় বলো তো? এই যে বিউটেন, CH3 CH2 CH2 CH3। এবার তারা একে অপরের ভিতরে যুক্ত হলে কি তৈরি হয় বলো তো ভাইয়া? CH3 CH2 CH3 প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তুমি এখন বলো তো, সোডিয়াম ক্লোরাইড কয়টা তৈরি হবে? ও ওর সাথে যুক্ত হয়েছে 2টা, ও ওর সাথে যুক্ত হয়েছে আরও 2টা, 4টা হইলো। একে অপরের মধ্যে যুক্ত হয়েছে আরও 2টা, কয়টা হলো? 6টা হইলো। তার মানে 6টা সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে এও লাগবে আমাদের 3 মোল, এও লাগবে আমাদের 3 মোল, এ লাগবে হচ্ছে আমাদের 6 মোল। এমন না ঘটনাটা? এক্স্যাক্টলি এমন। এখন এটা কেন ইকোনমিক্যাল না? কারণ তোমার প্রোডাক্ট যদি 100% তৈরি হয়, তার ভিতরে কিন্তু মাত্র 33% হচ্ছে এটা তৈরি হবে। ব্যাপারটা এরকম। বাট এই বিক্রিয়া যদি 100% প্রোডাক্ট তৈরি হয়, তাহলে এরাই সব থেকে বেশি তৈরি হবে। বুঝতে হবে জিনিসটা? কারণ বাকি তো এরাও তো তৈরি হবে রে বাবা, তৈরি হবে না এমন। এজন্যই বললাম যে এই বিক্রিয়াটাতে বিজোড় সংখ্যক হাইড্রোকার্বন তৈরি করার বিক্রিয়াটা ইকোনমিক্যাল হয় না। এর আরেকটা জিনিস বলো তো, যেখান থেকে কি মিথেন প্রস্তুত করা সম্ভব? মিথেন প্রস্তুত সম্ভব কিনা? মিথেন প্রস্তুত সম্ভব কিনা? অবভিয়াসলি তুমি বিক্রিয়াটা দেখে আমাকে জানাবা, প্লাস হচ্ছে যেহেতু এটা তোমার বইয়ে নাই, দ্যাটস ওয়াই। আর যদি তুমি এটা ইউটিউবে দেখো, তাহলে এখানে অবভিয়াসলি কমেন্ট করবা যে এখান থেকে মিথুন তৈরি করা সম্ভব কি সম্ভব না। ঠিক আছে, ওকে, এটা তোমার জন্য প্রশ্ন থাকলো। কোন বিক্রিয়া? উডস বিক্রিয়া, বাস শেষ। এটার কেমিক্যাল ডিকোড করা শেষ। এটা আমাদের বাংলা ডিকোড করা, এটা হচ্ছে কেমিক্যাল ডিকোড করা। এই দুইটা বিক্রিয়া তোমাকে মাস্ট পড়তে হবে। এরপরে চলো আর 2টা পড়ে ফেলি। হ্যাঁ, এরপরে চলো শুরুর দিকের বিক্রিয়া পড়ি। এটা হচ্ছে আমাদের মানে শিল্পক্ষেত্রে তৈরি কাজ করা হয় মেইনলি। এটা বেশি ইকোনমিক্যাল একটা বিক্রিয়া। এটা কি? কার্বন ডাইঅক্সাইড থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে 250°C তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন এবং পানি তৈরি হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হবে? মিথেন আর পানি। দেখো তো, ওই যে বিক্রিয়াগুলো করলাম তার তুলনায় এটাকে পড়া ইজি, ডাল ভাত টাইপের। সেই হচ্ছে এখানকার বিক্রিয়া। ওকে, এই বিক্রিয়াটা
আচ্ছা, এর পরেরটাতে আসো, এটা গুরুত্বপূর্ণ একটু। হ্যাঁ, এই বিক্রিয়াটাকে কি বলতেছে দেখো, অ্যালকিন বা অ্যালকাইন থেকে যখন আমরা তৈরি করতেছি, অ্যালকিন বা অ্যালকাইনে কিন্তু সি ডাবল বন্ড সি এরকম, এর সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180°C টেম্পারেচারে, তাহলে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়, মধ্যকার একটা বন্ধন ভেঙে যায়। যে দেখো, ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলাম, নিকেল বা 180, ইথেন তৈরি হয়ে গেল। একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, মধ্যকার একটা বন্ধন ভেঙে একটাই বন্ধন হয়ে গেছে। সেম টু সেম, যদি এখানে একটা হাইড্রোজেন করে যুক্ত হলে প্রথমে এটা তৈরি হবে, এই যে প্রথমে একবার হইলে এটা তৈরি হবে, তারপর ওটা থেকে আবার এই যে এটা তৈরি হয়ে গেল, ওটা থেকেই এটা তৈরি হয়ে গেল, এমন। তো ইথাইন থেকেও এটা সম্ভব, ইথেন থেকেও এটা সম্ভব। এই চারটা বিক্রিয়া দিয়ে আমরা মেনলি কি শিখলাম, অ্যালকেন প্রস্তুতির মেকানিজমগুলো শিখলাম। ওকে, আচ্ছা, তারপরে অলরেডি আমাদের হচ্ছে যে ডুমা বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখা শেষ, উর্জ বিক্রিয়া দেখা শেষ। এবার চলে আসে হচ্ছে অ্যালকেনের ধর্ম। দেখো, আমাদের মেন পড়ার মানে 50% প্লাস কিন্তু শেষ। আমরা অ্যালকেনের ক্ষেত্রে তার রাসায়নিক বিক্রিয়াগুলো দেখবো। তার রাসায়নিক বিক্রিয়া আসলে বেশি না, হ্যাঁ, সে আসলে খুব বেশি বিক্রিয়া দেয় না। এটার কারণ কি বলতো, অলরেডি পড়াই ফেলছি কিন্তু। এটার কারণ হচ্ছে ওদেরকে প্যারাফিন বলা হয়। ওরা সম্পৃক্ত যৌগ আকারে থাকে, তাদের কার্বন 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 কি সবগুলা সিঙ্গেল বন্ড, সিগমা বন্ধন দ্বারা, শক্তিশালী বন্ধন দ্বারা যুক্ত থাকার জন্য সে কোনো প্রকার বিক্রিয়া অংশগ্রহণ করে না। একটা বিক্রিয়া খালি দেয়, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে একটা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া দেয়, ওটা আমরা দেখবো, সমস্যা নাই। ওকে, আসো ভৌত ধর্মটা পড়ি। ভৌত ধর্ম হচ্ছে যে অ্যালকেনের 1 থেকে 4 পর্যন্ত দেখা যায়, কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত এরা থাকা যায় হচ্ছে ভাই গ্যাস। ওকে, তারপরে কার্বন 5 থেকে কার্বন সংখ্যা বৃদ্ধি বিশিষ্ট বাড়তে থাকলে কার্বন 5 থেকে কার্বন 15 পর্যন্ত দেখা যায় হচ্ছে ভাই তারা তরল। কার্বন 16 প্লাস যেটা তারা থাকে হচ্ছে ভাই কঠিন। এই যে তাদের ভৌত অবস্থা, এটাই হচ্ছে তাদের আসলে ভৌত ধর্ম। এটাই বলছিলাম যে ভৌত ধর্ম পড়বো, রাসায়নিক ধর্ম পড়বো, তারপরে তাদের সাধারণ বিক্রিয়া পড়বো, মানে সাধারণ প্রস্তুতি পড়বো এবং সাধারণ বিক্রিয়া পড়বো। ওকে, হাইড্রোকার্বন অ্যালকেনের গলনাঙ্ক স্ফুরণাঙ্ক ভৌত অবস্থা, অ্যালকেন কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত অবস্থার পরিবর্তন হয়। 1 থেকে 4 কার্বন সংখ্যা সম্পৃক্ত হাইড্রোকার্বন স্ফুরণাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, তাই এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। কার্বন 5 থেকে 15 পর্যন্ত সংখ্যা সম্পৃক্ত হাইড্রোকার্বনের স্ফুরণাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে বলে এগুলো তরল অবস্থায় থাকে। এগুলো আমরা অলরেডি কথাবার্তা বলে ফেলছি এখানে, এই তো বাস শেষ। কঠিন প্রকৃতির হয় কি 16 বেশি। আচ্ছা, রাসায়নিক ধর্ম দেখো, আগেই বলা হয়েছে অ্যালকেন সমূহকে বলা হয় কি অনেকটা নিষ্ক্রিয়। এরা কি আসলে, এরা প্যারাফিন। প্যারাফিন হওয়ার জন্য এদেরকে আমরা মেনলি নিষ্ক্রিয় বলি, এরা বিক্রিয়া করে না। তারপরেও কিছু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। সেটার ভিতরে একটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া, অতিবেগুনি রশ্মি ইউভি অথবা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরোমিথেন পর্যন্ত এই বিক্রিয়াটা চলতে থাকে 4টা ধাপে। এই হচ্ছে তার বিক্রিয়া। দেখো, প্রথমে মিথেন, মিথেনের সাথে ক্লোরিন সংযোগ করলাম, একটা হাইড্রোজেন রিপ্লেস হলো। সো এই যে মিথেন CH3, এই যে এইচ আরেকটা ছিল, এর সাথে যখন আমরা HCl যোগ করলাম, এই যে হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হলো এবং এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন মিলে কি আমাদের ক্লোরিন গ্যাস সংযোজন করছিলাম। তো আচ্ছা, ক্লোরিন যুক্ত করছিলাম, তো একটা ক্লোরিন আর বিক্রিয়া করলো এবং আরেকটা ক্লোরিন এখানে যুক্ত হলো। সো এই এইচ আর সিএল মিলে HCl তৈরি করলো এবং CH3Cl তৈরি করলো। এটাকে আমরা বলবো মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন। একটা ক্লোরিন তো মনোক্লোরোমিথেন অথবা মিথাইল ক্লোরাইড। আচ্ছা, সো এগেন এই চলে আসবে এবার বিক্রিয়া ক্ষেত্রে। এই বিক্রিয়া ক্ষেত্রে এসে আবার একটা ক্লোরিনের সাথে এখানে ধরে নাও Cl, সো এই আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে তাহলে তৈরি করবে কি CH2Cl2, এটাকে বলতেছি ডাইক্লোরোমিথেন, আর একটা হাইড্রোজেন মানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখান এই চলে আসবে এবার বিক্রিয়ার ভিতরে, এই এসে আরেকটা ক্লোরিন Cl এর সাথে তাহলে আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আরেকটা ক্লোরিন যুক্ত হবে ওখানে, তাহলে এই তৈরি করবে এখন CHCl3 বা এটাকেই বলতে আমি ট্রাইক্লোরোমিথেন, 3টা ক্লোরিন আছে, তারপরে আরেকটা HCl। এখন ট্রাইক্লোরোমিথেন চলে আসবে আমাদের এখানে, এসে ফার্দার আরেকটা রিঅ্যাকশন করবে, আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিবে, দিয়ে টেট্রাক্লোরোমিথেন তৈরি হবে এবং বাকিটুক এটুকু। ওকে, এখন যেগুলো আমরা মেইনলি এখানে তৈরি করলাম এদের ভিতরে অনেকজনকে অনেক কাজে ব্যবহার করা হয়, সেটাই গুরুত্বপূর্ণ জিনিস। ডাইক্লোরোমিথেনকে ব্যবহার করা হয় হচ্ছে ভাই দ্রাবক হিসেবে, রং শিল্পের কি দ্রাবক হিসেবে। কোথায়? রং শিল্পের দ্রাবক হিসেবে। ওকে, ট্রাইক্লোরোমিথেন এটাই হচ্ছে আমাদের কি জানো ভাই, ক্লোরোফর্ম। কি এই জিনিসটা? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম মানে কি? এটা আসলে চেতনানাশক। ওকে, আচ্ছা, টেট্রাক্লোরোমিথেন জিনিসটা কি বলো তো ভাই? টেট্রাক্লোরোমিথেন এটাকে কি কাজে ব্যবহার করা হয়? এটা তো ক্লোরোফর্ম, এটা তো বুঝছো চেতনানাশক কাজে ব্যবহার করা হয়। তুমি কাউকে অজ্ঞান করবা, ইন্টেনশন তোমার আলহামদুলিল্লাহ খুব ভালো, সো ওকে তুমি ক্লোরোফর্ম ইউজ করলা এমন। আচ্ছা, টেট্রাক্লোরোমিথেন
টেট্রাক্লোরোমিথেনটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে আমাদের ড্রাই ওয়াশের কাজে ব্যবহার করা হয়। আমরা যে আমাদের কোট কোটি হ্যানত্যান এগুলো তো আসলে নর্মাল ওয়াশিং মেশিনে দিয়ে দেখলে আলহামদুলিল্লাহ যাবে। ড্রাই ওয়াশের কাজে কি ব্যবহার করা হয়? এই যে টেট্রাক্লোরোমিথেনকে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে তাদের বেশ কিছু ব্যবহার, এগুলো আমরা শিখবো ভালো করে, হ্যাঁ, এগুলো কিন্তু চলে আসে। আচ্ছা, সে এ পর্যন্তই ছিল হচ্ছে এখানকার। এগেন দেখো আরেকটা বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়াটাও আমাদের খুব বেশি কাজে লাগে। অক্সিজেনের উপস্থিতিতে কি দহন বিক্রিয়া, মিথেন বায়ুর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে। এই যে মিথেনের সাথে দহন করলা, এই মিথেন তোমার এটা যদি বিউটেন হইতো, দহন বিক্রিয়া সবসময় মাথায় রাখবা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। একমাত্র দহন বিক্রিয়া যেটা তাপ উৎপাদন করে না, তাপহারী বিক্রিয়া, সেটা হচ্ছে N2O2 থেকে আসলে কি তৈরি করতেছে, 2NO, নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে 2NO। এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী, একমাত্র মাথায় রাখবা কিন্তু একমাত্র দহন তাপহারী বিক্রিয়া হচ্ছে এটা। বাদ বাকি দুনিয়াতে যত সকল দহন বিক্রিয়া আছে সবই তাপ উৎপাদী। এটা এবারের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নও আসছিল যে কোন বিক্রিয়াটি নিচে তাপহারী বিক্রিয়া, একমাত্র দহন বিক্রিয়া যেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, বাদ বাকি সকল দহন বিক্রিয়া কি তাপ উৎপাদী। কারণ তুমি যে হচ্ছে বিউটেন দিয়ে রান্নাঘরে যে রান্না করতেছি আমরা, তুমি আমি যেই করতেছি না কেন, ওখানে কোন বিক্রিয়া ঘটতেছে, দহন বিক্রিয়া ঘটতেছে, সেটাকেই দহন করে তো কাজে লাগাচ্ছি। ইভেন তুমি জানো আমরা যে হলো যে গ্যালভানাইজিং করি, প্লাস হচ্ছে ওটার নাম কি রে, আমরা যে হচ্ছে যে ওই যে স্টেনলেস স্টিলের ভিতরে, মানে স্টেনলেস স্টিল না, সাপোজ দুইটা লোহাকে যে আমরা হচ্ছে একসাথে জোড়া দিব, জোড়া দেওয়ার সময় যে স্পার্ক ক্রিয়েট হয় না, দেখো না ওই জিনিসটার নাম কি, আমি তো নামটা ভুলে গেলাম। যাই হোক, ওই যে ওখানে যেটা কাজ, ওটা কিন্তু দুই রকমভাবে করা যায় আসলে, হ্যাঁ। একটা হচ্ছে ইথিলিন গ্যাসের মাধ্যমে, ইথিলিন গ্যাস পুড়িয়েও করানো যায়। আমরা নর্মালি ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে এটা করি, একটা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে জোড়া দেই, বাট আমি দুইটা ম্যাটেরিয়ালকে গলিয়েও জোড়া দেওয়াতে পারবো, এত পরিমাণে তাপ উৎপাদন করা সম্ভব ইথিলিন গ্যাস পুড়িয়ে, বুঝছো, ইথিলিন সরি অ্যাসিডিলিন গ্যাস পুড়িয়ে। যাই হোক, সো আমি তোমাকে এখানে মেন যে কাজটা শিখাবো সেটা হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়াটা সমতাকরণ করা আছে, তোমাকে সমতাকরণের আমি একটা ইজিয়েস্ট টেকনিক শিখিয়ে দিই, আসো এটা শিখে রাখো। যদি তোমার কাছে একটা হাইড্রোকার্বন হয়, যেটাতে হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন আছে শুধু, এরকম কোনো একটা যদি হাইড্রোকার্বন হয়, সেখানে এইচ এর পরিমাণটা হচ্ছে, সেখানে এক্স পরিমাণ হচ্ছে কার্বন আছে এবং ওয়াই পরিমাণ হচ্ছে ভাই কে আছে, হাইড্রোজেন আছে, ধরে নাও ওয়াই পরিমাণ তোমার হাইড্রোজেন আছে, হ্যাঁ, ওয়াই পরিমাণ কে আছে, হাইড্রোজেন আছে, যেটা আমরা জানি না। যেমন এখানে এক্স এর পরিমাণটা কত এই বিক্রিয়ার জন্য 1, ওয়াই এর পরিমাণটা কত 4, এমন। সো এই রকম টাইপের যদি একটা বিক্রিয়া হয়, তাহলে খুব ভালো করে মাথায় রাখো যে এটা থেকে আমার তৈরি হবে কেমন এবং কি তৈরি হবে আসলে। এখান থেকে তৈরি হবে হচ্ছে এ কত মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে নিশ্চয়ই, সেটা আমরা বের করবো, একবারে বের করা সম্ভব, ওই আর এক্স আর ওয়াই এর মান জানলে বের করা সম্ভব। তারপরে ও তৈরি করবে কি, এখান থেকে তৈরি করবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি। সো কে কতটুকু কি তৈরি করবে দেখো, আমি তোমাকে দেখাই দিই। এ আসলে বিক্রিয়া করবে এক্স প্লাস ওয়াই বাই 4 মোল অক্সিজেনের সাথে, এক্স প্লাস ওয়াই বাই 4 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। আচ্ছা, পানি কার্বন ডাইঅক্সাইড কত তৈরি করবে, এক্স মোল তৈরি করবে, আর ওয়াই বাই 2 মোল তৈরি করবে হচ্ছে পানি। এটা হচ্ছে একটা ফিক্সড একটা রিয়াকশন। তো তুমি যদি আসলে এই বিক্রিয়াটাকে মনে রাখতে পারো, তাহলে তোমাকে এই ইহজাগতিক যত সকলই দহন বিক্রিয়া দেওয়া হোক না কেন, আশা করি তুমি এটার উত্তর করে ফেলতে পারবা। কি করে ফেলতে পারবা, আশা করি উত্তরটা করে ফেলতে পারবা। পারবা না ভাইয়া? হোপসো, আশা করা যায় উত্তর আরামসে করে ফেলতে পারবা। ওকে, দহন বিক্রিয়ার কিচ্ছা কাহিনীটা বুঝে গেছে, দেখো তুমি এটাও বিক্রিয়াও মিলাই দেখো, মিলাই ফেলতে পারবা। বুঝছো না? এ পর্যন্তই ছিল হচ্ছে আমাদের অ্যালকেন রিলেটেড যাবতীয় কথাবার্তা। ঠিক এরকমভাবে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনটাকে একসাথে পড়বো নেক্সট লেকচারটার ভিতরে। তারপরে হচ্ছে আমাদের অ্যালকোহল পড়তে হবে, কার্বনিল যৌগ পড়তে হবে, কার্বক্সিলিক অ্যাসিড পড়তে হবে। আলহামদুলিল্লাহ আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আশা করি আমাদের হায়েস্ট আর হয়তো বা 3টা থেকে 4টা মতন লেকচার লাগবে, তাহলে এই চ্যাপ্টারটা পুরো র্যাপ আপ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা কমপ্লিট করো, বিলিভ মি ভাইয়া, ঠিক মতো যদি কমপ্লিট করতে পারো, তুমি এই এসএসসিতে ভালো করতে পারবা ইনশাল্লাহ, কারণ এখান থেকে কোশ্চেন হবেই মাস্ট। এইচএসসি প্লাস হচ্ছে সামনে যখন তুমি কলেজ লাইফের কথা চিন্তা করবা, সেখানেও তুমি এক ধাপ হলেও আগায় থাকবা। সো সবার জন্য বেস্ট অফ লাক। এখন আমরা নেক্সট লেকচারের ভিতরে শুরু করবো হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনকে একসাথে। সো ইনশাল্লাহ ওই লেকচারের ভিতরে দেখা হবে। সবাই টিল দেন ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।